তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আমাদের ভৌতবিজ্ঞানের যে চলতড়িতের সিরিজ চলছিল পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি। আমরা আজকে চলতড়িতকে আজকে আমরা টাটা আলবিদা জানিয়ে দেব। আজকে এই চলতড়িতের লাস্ট ক্লাস, এবং এই ক্লাসে তোমাদের কয়েকটি কথা ক্লাস শুরুর আগে বলে নিই। সেটা হলো যে আজকের ক্লাসের পরে এই চলতড়িৎ থেকে যে সমস্ত প্রশ্নগুলো মাধ্যমিকে আসে বা টেস্ট পরীক্ষায় আসে সেগুলো সবই আমি পিডিএফ আকারে আমার ডেসক্রিপশানে দিয়ে দেব। সেগুলো তোমরা সেখানে গিয়ে একটু ডাউনলোড করে নিও, সেখানে কোশ্চেনগুলোকে প্রিন্ট আউট করে নিও এবং উত্তরগুলো তৈরি করার চেষ্টা করবে, ঠিক আছে? আর তোমরা জানো যে আমাদের যে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা, সেই সেকেন্ড টার্মিনালে ভৌতবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। তো যাই হোক, আমরা বহু যুদ্ধের পর অবশেষে চলতড়িৎকে শেষ করতে চলেছি। তো আজকেই তার শেষ ক্লাস। এরপরে চলতড়িৎ আরও একবার আমরা চলতড়িৎ ক্লাস নিয়ে ফিরে আসব, কিন্তু সেখানে কোনো থিওরি ক্লাস থাকবে না। সেখানে শুধুমাত্র চলতড়িৎ থেকে যে গাণিতিক সমস্যাগুলো থাকে, অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে চলতড়িতের যে ম্যাথগুলো রয়েছে, অঙ্কগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? এখান থেকে কিন্তু মাধ্যমিকে অঙ্ক পোর্শন মানে ক্যালকুলেশন অংশটুকু কিন্তু থাকবেই চলতড়িৎ থেকে। তো কি কি অঙ্ক হতে পারে এখান থেকে, সেগুলো পরের ক্লাসে আমরা আলোচনা করব। এখন চলতড়িৎ পার্ট 5, সেই চলতড়িতের পার্ট 5-এ আমরা আজকের ক্লাসে প্রত্যেককে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং চলো শুরু করে দিই আজকের ক্লাস। আজকে আমরা প্রথমেই জেনে নেব তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে। তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটনাটা কি না, বিজ্ঞানী জোসেফ হেনরি এবং ফ্যারাডে এবং হেনরি তারা মোটামুটি 1831 সালে তারা দুজনে মিলে দেখেছিলেন যে কোনো তোমার বদ্ধ পরিবাহীর লুপের সঙ্গে জড়িত চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে, তাহলে সেখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, ঠিক আছে? আবারও বলছি, কোনো বদ্ধ পরিবাহীতে লুপের সঙ্গে জড়িত চৌম্বক বলরেখার সংখ্যা অথবা চৌম্বকের প্রবাহের যে তোমার পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে তোমার একটা আবেশ সৃষ্টি হয়, অর্থাৎ তোমার তড়িৎচালক বল আবিষ্ট হয়, যে ঘটনাটাকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা চলতড়িতের লাস্ট ক্লাসে আমরা যে যে বিষয়গুলো জানব সেগুলো একবার এক ঝলক শুনে নাও। প্রথমে আমরা জানব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা দিয়ে শুরু করেছি, তড়িৎচুম্বকীয় আবেশ। এর মধ্যে রয়েছে আমাদের ফ্যারাডের যে সূত্র দুটো আবেশ সংক্রান্ত, সেখানে রয়েছে লেঞ্জের সূত্র, যেটা কিনা শক্তির নিত্যতা সূত্রকে প্রতিষ্ঠিত করে। তারপরে আমরা জেনে নেব এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট সম্পর্কে, ঠিক আছে? এবং এসি ডিসির মধ্যে এসি কারেন্ট ব্যবহারের কি কি সুবিধা রয়েছে সেগুলো আমরা জানব। তারপরে জেনারেটর বা ডায়নামো, যেটাকে আমরা বলি এসি ডায়নামো, ডিসি ডায়নামো, সেগুলো সম্পর্কে জানব। শেষের দিকে আমরা আমাদের যে সার্কিট রয়েছে, অর্থাৎ বর্তনী, গৃহস্থালির যে বর্তনীগুলো রয়েছে, বিভিন্ন সেখানে ব্যবহৃত যে তোমার ছোট ছোট ইলেকট্রিক্যাল পার্টস যেগুলো, যেমন তোমার সুইচ রয়েছে, সকেট রয়েছে, 3-পিন প্লাগ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানব। এবং সেই সঙ্গে আমরা একটা তোমার বাড়িতে যে তোমার সার্কিট ব্যবহার করা হয়, বাড়ির যে গৃহস্থলীর যে বর্তনী, তার একটি রেখাচিত্র সম্পর্কে ধারণা নেব আজকের ক্লাস থেকে, ঠিক আছে? এবং সেই সঙ্গে শেষ করব চলতড়িতের বাকি অংশটুকু। তো চলো, যেখানে শুরু করেছিলাম আমরা, যে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এবং বিজ্ঞানী জোসেফ হেনরি তারা দুজনে মিলে কি করলেন না, তড়িৎ চৌম্বকীয় আবেশ যে ঘটে সেটা প্রমাণ করেছিলেন পরীক্ষার দ্বারা, ঠিক আছে? তো আরও একবার আমি বলে নিই, তড়িৎ চৌম্বকীয় আবেশ সেটা হচ্ছে কোনো বদ্ধ পরিবাহীতে
লুপের সঙ্গে জড়িত চৌম্বক বলরেখার সংখ্যা অথবা চৌম্বকের প্রবাহের যদি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং তোমার এই ঘটনাটাকে আমরা বলবো তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, এই সংক্রান্ত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তিনি দুটো সূত্র দিয়েছিলেন। সেই সূত্র দুটো পরীক্ষার জন্য বিশেষভাবে মনে রেখো। ফ্যারাডের সূত্র সূত্র দুটো কি কি? সূত্র নম্বর 1, এক নম্বর সূত্র কি বললেন তিনি বললেন কোনো বদ্ধ পরিবাহীর লুপের সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে তাহলে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং যতক্ষণ এই পরিবর্তন ঘটে ততক্ষণ তড়িৎচালক বলটি স্থায়িত্ব লাভ করে, অর্থাৎ ততক্ষণই তড়িৎচালক বলটি থাকে। ঠিক আছে, তাহলে আরও একবার এখানে কি বললেন তিনি, বিজ্ঞানী ফ্যারাডে বললেন, ভালো করে শুনে নাও, যে কোনো বদ্ধ কুণ্ডলিতে লুপের সঙ্গে জড়িত চুম্বকের প্রবাহের যদি পরিবর্তন ঘটে তাহলে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং যতক্ষণ এই প্রবাহের পরিবর্তনটা ঘটে ততক্ষণই তড়িৎচালক বলটা স্থায়ী হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্রটি কী ছিল? ফ্যারাডের 2 নম্বর সূত্রটি হলো, তাহলে 1 নম্বর সূত্রটি হয়ে গেল। 2 নম্বর সূত্রটি হচ্ছে যে এই যে চুম্বক প্রবাহের যে পরিবর্তন ঘটছে তার হারটার সঙ্গে তো আবিষ্ট তড়িৎচালক বলটা সমানুপাতিক হয়, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল চুম্বক প্রবাহের যে তোমার পরিবর্তন তার হারের সঙ্গে সমানুপাতিক হয়। এটাই হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এই দুটো সূত্র তোমরা পরীক্ষার জন্য, শুধুমাত্র পরীক্ষার জন্য মুখস্থ করে রেখো। মাঝে মাঝে দিয়ে দেয় যে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটো লেখো, তখন আমরা বলবো সূত্র নম্বর 1, তোমার কোনো বদ্ধকুণ্ডলিতে জড়িত চুম্বকের প্রবাহের যে পরিবর্তন তার ফলে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং যতক্ষণ চুম্বক প্রবাহের তোমার পরিবর্তনটা স্থায়ী হয় ততক্ষণই তড়িৎচালক বলটা স্থায়ী হয়। আর 2 নম্বরে আমরা বললাম যে তড়িৎ প্রবাহের যে পরিবর্তনের হার তার উপরেই কিন্তু আবিষ্ট তড়িৎচালক বলটা সমানুপাতিক হয়, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে, এই দুটো কিন্তু ফ্যারাডের সূত্র আমরা পরীক্ষায় এলে লিখে দেব। নেক্সট হচ্ছে আমরা এবারে জেনে নেব বিজ্ঞানী লেঞ্জের সূত্র। ঠিক আছে, এবারে আমরা জানবো লেঞ্জের সূত্র। বিজ্ঞানী লেঞ্জ, তাহলে শক্তির নিত্যতা সূত্র আমি কি বললাম, প্রতিষ্ঠিত করে যে সূত্র, সেটা হচ্ছে বিজ্ঞানী লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্রটা কি দেখো না, বলছে তড়িৎচুম্বকীয় আবেশের ফলে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যা তার সৃষ্টির কারণকে বাধা দেবে। ঠিক আছে, তো বিজ্ঞানী এই যে লেঞ্জের সূত্রটা বললেন যে তড়িৎ প্রবাহের যে অভিমুখটা, ঠিক আছে, আবেশের ফলে সৃষ্ট যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখটা এমন হবে যা তার সৃষ্টির কারণকে বাধা দেয়। এই সূত্রটার একটা বিশেষ গুরুত্ব যেটা পরীক্ষায় আসে, যে লেঞ্জের সূত্র শক্তির নিত্যতা সূত্রকে প্রতিষ্ঠিত করে। শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনের জন্য এটা মাথায় রেখো যে লেঞ্জের সূত্র কোন সূত্রকে প্রতিষ্ঠিত করে, উত্তর হচ্ছে শক্তির নিত্যতা সূত্রকে প্রতিষ্ঠিত করে। ঠিক আছে, এটুকু জানলেই যথেষ্ট। নেক্সট এবারে আমরা জেনে নেব দুটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা বারবার পরীক্ষায় আসে। সেটা হচ্ছে আমরা এই যে তড়িৎ প্রবাহ চলে পরিবাহীতে, সেই তড়িৎ প্রবাহকে বা কারেন্টকে বলতে পারো আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সমপ্রবাহ বা এটাকে বলতে পারি আমরা একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা যেটাকে আমরা বলি ডিসি কারেন্ট।
সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট যাই বলো না কেন তুমি, কাকে বলে? উত্তর হচ্ছে যে পরিবাহীতে তড়িৎ প্রবাহ যখন সময়ের সঙ্গে সঙ্গে তার অভিমুখের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ তারা অপরিবর্তিত থাকে, তখন সেটাকে আমরা বলবো ডাইরেক্ট কারেন্ট। কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ যখন সময়ের সাথে সাথে তার অভিমুখ কোনো চেঞ্জ হয় না, অপরিবর্তিত থাকে, তখন তাকে আমরা বলবো ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। এটা একমুখী, সবসময় একই দিকে প্রবাহিত হয়। আর 2 নম্বরে হচ্ছে আমরা জানবো যেটা কারেন্টের দ্বিতীয় ভাগ, সেটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহ যেটাকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। তাহলে এই এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ এটা আবার কাকে বলে না? এটা বলে পরিবাহীতে তড়িৎ প্রবাহ যখন সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট সময় অন্তর কি হয়, তার অভিমুখটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়, অর্থাৎ সময়ের সাপেক্ষে তার অভিমুখের পরিবর্তন ঘটে এবং পূর্বে যা ছিল তার বিপরীত দিকে হয়, তখন তাকে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। ঠিক আছে? তো ডিসি কারেন্টের উদাহরণ যদি বলি, ডিসি জেনারেটর, তারপরে তোমার এই যে তড়িৎ কোষ, ব্যাটারি, এগুলো হচ্ছে ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। আর অল্টারনেটিং কারেন্ট হচ্ছে তোমার বিদ্যুৎ উৎপন্ন হওয়ার সময় যে জেনারেটরটা কাজ করে, ঠিক আছে, বা এসি জেনারেটর, এগুলো হচ্ছে সব এসি কারেন্টের উদাহরণ। মনে থাকবে? এখানে যদি গ্রাফের সাহায্যে আমরা ডিসি এসি বোঝাই, তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যদি সময় হয়, ওয়াই অক্ষ বরাবর যদি সমপ্রবাহ হয়, সমপ্রবাহ, তাহলে গ্রাফটা হবে এই বরাবর। একইভাবে সময়ের সাপেক্ষে কিন্তু অপরিবর্তিত থাকে, আনচেঞ্জড, কোনো পরিবর্তন ঘটে না। এটা হচ্ছে কার? ডিসি কারেন্টের গ্রাফ। আর যদি এসি কারেন্টের একটা গ্রাফ আমরা দেখাই, তাহলে দেখব এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা এসি কারেন্ট, আর এটা যদি সময় হয়, সেক্ষেত্রে এর গ্রাফটা আমরা দেখতে পাবো এরকম। ঠিক আছে? সময়ের সাপেক্ষে কিন্তু এ পরিবর্তিত হয় এবং সেটা কি হয় না, দেখো এক এক সময় এক এক দিকে চেঞ্জ হয়ে যায় দিকটা, অর্থাৎ সময়ের সাপেক্ষে এ কিন্তু এসি কারেন্টটা কিন্তু অভিমুখ পরিবর্তন করে এবং পূর্বের তুলনায় বিপরীতমুখী অভিমুখ ধারণ করে। ঠিক আছে? তো যাই হোক, এখন প্রশ্ন পরীক্ষায় যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেটা হচ্ছে ডিসি কারেন্টের তুলনায় এসি কারেন্ট ব্যবহারের সুবিধা কি? এটা কিন্তু আসবে, মনে রেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যার উত্তর আমি একবার বলে দিচ্ছি, একটুখানি দেখে নিও, মুখস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। প্রশ্ন, ডিসি অপেক্ষা এসি কারেন্ট ব্যবহারের সুবিধা। তো আমরা এক্ষেত্রে 2 নম্বর থাকবে পরীক্ষায়। 2 নম্বর পাওয়ার জন্য আমাদের 3টে পয়েন্টকে মুখস্থ করতে হবে। পয়েন্ট নাম্বার 1, 2, 3। প্রশ্নটা কি? প্রশ্নটা লিখে দিই, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা। ডিসি অপেক্ষা কেন আমরা এসি কারেন্টকে ব্যবহার করব, বা এসি কারেন্ট ব্যবহার করলে আমাদের কি কি সুবিধা হবে। 1, 2, 3। প্রথমেই বলবো আমরা, ডিসি অপেক্ষা এসি কারেন্টের উৎপাদন ব্যয় অনেক কম, অর্থাৎ হেডলাইন দেব আমরা, উৎপাদন খরচ এসিতে কম। ক্লিয়ার? অর্থাৎ ডিসি অপেক্ষা এসি এর উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয় অনেকটাই কম। নাম্বার 2, দ্বিতীয় পয়েন্টে আমরা বলবো যে ট্রান্সফরমার ব্যবহার করে এসি এর ভোল্টেজকে বাড়ানো অথবা কমানো যায়। বোঝা গেল? এসি কারেন্টের ভোল্টেজকে ট্রান্সফরমারের সাহায্যে ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যায়। মনে থাকবে? আর 3 নম্বর হচ্ছে, এটা উচ্চ কম্পাঙ্ক হওয়ার জন্য
এসি কারেন্টকে বা এসিকে বহু দূর পর্যন্ত সম্প্রচারিত করা যায়, ঠিক আছে। এই তিনটে পয়েন্ট যদি আমরা বলতে পারি পরীক্ষায় কিন্তু 2 নম্বর পেয়ে যাব। তাহলে আরও একবার দেখে নাও ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা কী কী রয়েছে। নাম্বার 1 আমরা বলেছি উৎপাদন ব্যয় ডিসি অপেক্ষা এসির কম। নাম্বার 2, এসির ভোল্টেজটাকে আমরা ইচ্ছে মতো ট্রান্সফরমার ব্যবহার করে কমাতে বা বাড়াতে পারি। নাম্বার 3, এসি উচ্চ কম্পাঙ্কের হওয়ার জন্য বহুদূর পর্যন্ত এসি কারেন্টকে সম্প্রচারিত করা যায়, ঠিক আছে। এই তিনটে কারণের জন্যই কিন্তু আমরা এসি কারেন্ট ব্যবহার করব, ঠিক আছে। অল্টারনেটিং কারেন্ট বা তোমার পরিবর্তী প্রবাহ যেটাকে বলি সেটা ব্যবহার করা সুবিধাজনক। ওকে, বেশ, এবারে আমরা আলোচনা করব বৈদ্যুতিক জেনারেটর, যেটাকে আমরা ডায়নামো বলে চিনি, সেই বৈদ্যুতিক জেনারেটর নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখান থেকে দেখো এর কার্যনীতিক পরীক্ষায় খুব একটা আসে না, তবুও যেহেতু তোমাদের সিলেবাসে রয়েছে আমি খুব সংক্ষেপে একবার আলোচনা করে দেব। তো প্রথমেই বলি বৈদ্যুতিক জেনারেটর, বৈদ্যুতিক জেনারেটর। বৈদ্যুতিক জেনারেটর কাকে বলে না, দেখো এর আগে আমরা পড়েছিলাম বৈদ্যুতিক ডিসি মোটর, মনে আছে? ডিসি মোটরে কি হয় বলো তো? যেমন ধরো তোমার ঘরের যে ফ্যান মাথার উপরে রয়েছে, লক্ষ্য করো, সেটা একটা ডিসি মোটর যুক্ত যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র। ফ্যানে ডিসি মোটর রয়েছে, সেখানে কি হয়, সেখানে আমরা দেখো কারেন্টের সুইচটা দিই, ফ্যানটা ঘোরে। তাহলে এখানে কি হচ্ছে, মোটরকে আমরা কারেন্ট দিচ্ছি আর মোটর কি করে, ফ্যানটাকে ঘোরাচ্ছে। তার মানে কারেন্ট দেওয়ার ফলে যান্ত্রিক কার্য সম্পন্ন হলো। তার জন্য ডিসি মোটরে আমরা বলেছিলাম বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। আর জেনারেটর এবার কি করে, লক্ষ্য করে দেখবে তোমার কোনো বিয়ে বাড়ি বা প্যান্ডেল যেখানেই হোক না, মানুষের গ্যাদারিং যেখানে বেশি, সেই সমস্ত জায়গাতে একটা জেনারেটরের ব্যবস্থা করা থাকে। জেনারেটর কি করে, ঠিক যখন দেখবে কারেন্ট চলে যায় তখন ওই জেনারেটরটাকে বনবন করে ঘুরিয়ে বা অন্য কোনো উপায়ে স্টার্ট করা হয়। সেখানে কি করা হয়, ওই জেনারেটর স্টার্ট করে আমরা কি পাই, আলো, লাইট, ফ্যান আবার জ্বলতে শুরু করে। কারেন্ট নেই তবুও জ্বলতে শুরু করে, অর্থাৎ এখানে যান্ত্রিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাই, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাই। তাহলে জেনারেটর কাকে বলবো আমরা, বৈদ্যুতিক জেনারেটর না তড়িৎ চুম্বকীয় আবেশকে কাজে লাগিয়ে যে যন্ত্র বা ব্যবস্থার মাধ্যমে আমরা যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাই তাকেই বলবো জেনারেটর। খুব ইজি ব্যাপার। কাকে কাজে লাগাচ্ছি, তড়িৎ চুম্বকীয় আবেশ। এই তড়িৎ চুম্বকীয় আবেশকে কাজে লাগিয়ে আমরা কি করছি না, যে ব্যবস্থার মাধ্যমে যান্ত্রিক শক্তি থেকে তৈরি করছি বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, সেই যন্ত্রকেই বলছি আমরা বৈদ্যুতিক জেনারেটর। ওকে, এই বৈদ্যুতিক জেনারেটর 2 প্রকারের হয়, একটা হচ্ছে এসি জেনারেটর, একটা হচ্ছে ডিসি জেনারেটর। এবার এগুলোর একটু করে কার্যনীতি সম্পর্কে দেওয়া আছে। এসি জেনারেটর কেমন করে কাজ করে, ডিসি জেনারেটর কেমন করে কাজ করে, বা এদের ব্যবহারই বা কী, বা জেনারেটরের শক্তি বাড়ানোর উপায় কী, এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, ঠিক আছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। এসি জেনারেটরের কার্যনীতি নিয়ে আমি আলোচনা করব। ডিসিটা ঠিক সেম টু সেম, একটুখানি আলাদা। কোথায় আলাদা আমি বলে দেবো, ডিসি জেনারেটরটা তোমরা দেখে নিও। আমি আপাতত এসি জেনারেটর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, ঠিক আছে। তো চলো চিত্রের দিকে তাকাও, পাশের যে ছবি রয়েছে দেখে নাও একবার।
দেখতে পেয়েছো? দেখো এখানে একটি এসি ডায়নামো বা এসি জেনারেটর যেটাকে বলছি আমরা, সেই এসি ডায়নামোর চিত্র তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে যে এসি ডায়নামোটা তোমরা দেখতে পাচ্ছ তার মাঝখানে দেখো লক্ষ্য করে এবিসিডি একটি অন্তরিত তামার তারের কুণ্ডলী, যেটা একটা কাঁচা লোহার চোঙের উপর জড়ানো থাকে। ঠিক আছে, এবিসিডি কি? তাহলে এবিসিডিকে আমরা কি বলবো? আমরা জানি অন্তরিত তামার তারে জড়ানো লোহার যে তোমার চোঙের উপরে জড়ানো থাকে, যেটাকে আমরা কি বলি? আমরা বলি আর্মেচার। ঠিক আছে, তাহলে মাঝের ওই এবিসিডিটা কি না? আর্মেচার। এবার দেখো আর্মেচারের ঠিক দুপাশে দুটো অশ্বক্ষুর আকৃতি চুম্বক এম রাখা হয়েছে। ঠিক আছে, একটি তোমার ওই যে আর্মেচারের মানে কুণ্ডলিটির দুটি প্রান্ত, সেই কুণ্ডলিটির দুটি প্রান্ত তামার তৈরি দুটি স্লিপ রিং, নিচের দিকে দেখো স্লিপ রিং দুটো, একটা হচ্ছে R1 আর একটা R2। এই R1 আর R2 হচ্ছে স্লিপ রিং। ঠিক আছে, এখন এই স্লিপ রিংগুলো কি হয় না, আর্মেচারের কুণ্ডলিটা যখন ঘোরে তখন স্লিপ রিং দুটোও ঘোরে, অর্থাৎ R1 R2 ঘোরে। এবারে তার নিচের দিকে দেখো দুটো কার্বন ব্রাশ রয়েছে R1 এর সঙ্গে ঠিক একই দিকে, R1 এর একই দিকে একটা B1 এবং R2 এর তার সেম দিকে B2। এই B1 এবং B2 এই দুটো হচ্ছে আমাদের কার্বন ব্রাশ। তাহলে B1 B2 কার্বন ব্রাশ দুটো কি হচ্ছে না, R1 এবং R2 এই দুটো তোমার স্লিপ রিংয়ের সঙ্গে যুক্ত থাকছে। ঠিক আছে, আর B1 B2 এদের মাঝে আবার একটা কি রয়েছে না, বহির্বর্তনীতে একটি গ্যালভানোমিটার যুক্ত থাকে। ওকে, তাহলে B1 B2 পরস্পর একটি গ্যালভানোমিটার দ্বারা কানেক্টেড। বুঝতে পেরেছ? তাহলে ভালো করে চিত্রটির দিকে তাকাও। মাঝখানে রয়েছে আর্মেচার, তার নিচে আর্মেচারের নিচে দুটো স্লিপ রিং রয়েছে R1 R2। স্লিপ রিংয়ের গায়ে দুটো কার্বন ব্রাশ B1 B2 লাগানো আছে এবং গোটা আর্মেচারের দুপাশে দেখো দুটো কি রয়েছে, দুটো অশ্বক্ষুর আকৃতি চুম্বক রয়েছে। ঠিক আছে, এখন এই যে তোমার আমরা আর্মেচার এবিসিডির কথা বললাম, সেই এবিসিডিটা কি হয়, এখানে যখন এবি অংশটা নিচে থাকে আর সিডিটা উপরে উঠে যায়, কল্পনা করো এবিটা নিচে সিডিটা উপরে। আবার বলছি আমি, এবিটা নিচে সিডিটা উপরে, তাহলে কি হবে না, তখন কি হয় না, ফ্লেমিংয়ের যে ডান হস্ত নিয়ম, সেই ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী বি থেকে এ এর দিকে এবং ডি থেকে সি এর দিকে অভিমুখে একটি তড়িৎ প্রবাহ তুমি লক্ষ্য করবে। আবার বলছি আমি, ভালো করে ছবির দিকে তাকাও, বি থেকে এ এর দিকে, ঠিক আছে, আর ডি থেকে সি এর দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ তুমি লক্ষ্য করবে। আর এক্ষেত্রে বাইরের দিকের যে বর্তনী, সেই বহির্বর্তনীতে কি হবে না, B1 ব্রাশ যেটা রয়েছে সেই B1 থেকে B2 এর দিকে একটি তড়িৎ প্রবাহ হবে। অর্থাৎ কুণ্ডলীর মধ্যে যে তড়িৎ প্রবাহটা হবে সেটা কি দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে BADC অভিমুখে, BADC। বোঝা গেল? এবারে যখন আবার একটু ঘুরবে, অর্থাৎ তোমার অর্ধ ঘূর্ণন হবে, অর্ধ ঘূর্ণন হলে কি হবে, জায়গা চেঞ্জ করবে, যেখানে এবি ছিল সেখানে সিডি আসবে, যেখানে সিডি ছিল সেখানে এবি আসবে। তোমাদের কি বলেছিলাম, প্রথমে বলেছিলাম তোমাদের সিডি উপরে ছিল, এবি নিচে ছিল। এবার অর্ধ ঘূর্ণনের পর কি হবে, সিডিটা নিচে চলে আসবে, এবিটা ওপরের দিকে উঠে যাবে। তখন আবার কুণ্ডলীর যে তড়িৎ প্রবাহ হবে সেটা কিন্তু হয়ে যাবে, অভিমুখটা চেঞ্জ হয়ে সিডিএবি বরাবর, সিডিএবি দেখতে পেয়েছো? ওকে, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে কুণ্ডলীটি একবার পূর্ণ ঘূর্ণনের ফলে অভিমুখ কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। দেখো প্রথমে যেদিকে অভিমুখ ছিল ঠিক তার উল্টো দিকে অভিমুখ হয়ে গেল। তাহলে এই যে সময়ের সঙ্গে সঙ্গে অভিমুখের পরিবর্তন হচ্ছে, এই সময়ের সাথে সাথে অভিমুখের পরিবর্তন হলে কোন কারেন্ট উৎপন্ন হয়, এসি কারেন্ট উৎপন্ন হয়। তো আমাদের ভারতবর্ষে যে এসি কারেন্টগুলো উৎপন্ন হয় সেই এসি কারেন্টের কম্পাঙ্কের মান মোটামুটিভাবে 50 হার্জ ধরা হয়, ঠিক আছে, 50 হার্জ। আর
এই যে আমরা এসি জেনারেটর বা এসি ডায়নামোর আলোচনা এতক্ষণ করলাম, এর ব্যবহারগুলো কি কি আমি আগেই বলেছিলাম যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এসি জেনারেটর ব্যবহার করা হয়, যার মাধ্যমে আমাদের তোমার বিভিন্ন স্কুল অফিস এগুলোতে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। ঠিক আছে, এছাড়াও মোটর গাড়ি, বাইসাইকেল এগুলোতেও কিন্তু এসি জেনারেটর ব্যবহার করা হয়। আর একটা জিনিস তোমাদের বলেছিলাম যে এই এসি জেনারেটর এর শক্তি বাড়ানো কি করে যায়, এটাও কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এসি জেনারেটরের শক্তি বাড়ানোর উপায়, সেগুলো একবার শুনে নাও। প্রথমত, আমরা শক্তিশালী তড়িৎচুম্বক ব্যবহার করে এর শক্তি বাড়াতে পারি। দ্বিতীয়ত, কুণ্ডলীর পাক সংখ্যা বাড়াতে পারি। তৃতীয়ত, কুণ্ডলী যত দ্রুত ঘুরবে, কুণ্ডলীর ঘূর্ণনের উপরেও কিন্তু এসি জেনারেটরের শক্তি নির্ভর করে। এছাড়াও কাঁচা লোহার গায়ে যে কুণ্ডলীটি জড়িয়ে আছে তার উপরে নির্ভর করে। আবার কুণ্ডলীর ক্ষেত্রফল বাড়িয়েও আমরা শক্তি বাড়াতে পারি। আর একবার বলে দিই, এসি জেনারেটরের শক্তি বাড়ানোর উপায়গুলো: নাম্বার 1, শক্তিশালী তড়িৎচুম্বক ব্যবহার করে বাড়াতে পারি। নাম্বার 2, কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে বাড়াতে পারি। নাম্বার 3, কাঁচা লোহার গায়ে কুণ্ডলীটি জড়িয়ে। নাম্বার 4, কুণ্ডলীর ক্ষেত্রফল বাড়িয়ে। এবং নাম্বার 5, কুণ্ডলীটি যত ঘুরবে জোরে দ্রুত ততই কিন্তু তার শক্তি বাড়বে। অর্থাৎ এসি কারেন্টের, তোমার এসি জেনারেটরের মান বৃদ্ধি করার এগুলো হচ্ছে উপায়। তাহলে আমরা পরীক্ষা এলে নিশ্চয়ই লিখতে পারবো। ঠিক আছে, আর এই এসি জেনারেটরের উপর বেস করে তোমরা একটুখানি বই দেখে ডিসি জেনারেটরের কার্যনীতিটাও দেখে নিও। ঠিক আছে, বুঝতে না পারলে জানিও, আমি আবারও পুনরায় জানিয়ে দেবো তোমাদের। নেক্সট, এবারে জেনে নেব তাপবিদ্যুৎ কেন্দ্র এবং জলবিদ্যুৎ কেন্দ্র, এই দুটো জায়গায় কিভাবে বিদ্যুৎগুলো উৎপন্ন হয়। প্রথমে আমরা জেনে নেব তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে। আমি লিখলাম তাপবিদ্যুৎ কেন্দ্র। দেখো, থার্মাল পাওয়ার কর্পোরেশন যেগুলো রয়েছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে একটি বড় জায়গায় জলকে নেওয়া হয়। ঠিক আছে, জল, সেই জলকে তোমার কয়লা পুড়িয়ে যে তাপ উৎপন্ন হয় সেই তাপ দিয়ে জলটাকে স্টিমে পরিণত করা হয়, বাষ্পে পরিণত করা হয়। সেই উচ্চ চাপের বাষ্প সেটাকে সোজা টারবাইন কক্ষে প্রেরণ করা হয়। টারবাইন কক্ষে টারবাইনের যে ব্লেডগুলো রয়েছে সেই টারবাইনের ব্লেডগুলোতে ওই চাপ গিয়ে, স্টিমের চাপ গিয়ে আঘাত করে এবং টারবাইনটা প্রচণ্ড বেগে ঘুরতে লাগে। এই টারবাইনের সঙ্গে একটা শক্ত দণ্ড দিয়ে একটা জেনারেটর যুক্ত থাকে। যে জেনারেটরটা ঘুরে, টারবাইন ঘোরার সাথে সাথে জেনারেটর ঘোরে এবং সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এই যে তোমার টারবাইন কক্ষটি রয়েছে, এখানে বাষ্পটি তার কাজ করে দেওয়ার পর, অর্থাৎ টারবাইনকে ঘুরিয়ে দেওয়ার পর সে কিন্তু তার উষ্ণতাকে হারিয়ে ফেলে এবং সে শীতল হয়। স্টিম শীতল হওয়ার পর সেগুলো বিন্দু বিন্দু জলকণায় পরিণত হয়, জলে পরিণত হয় এবং সেটা পুনরায় আবার ওই যে চেম্বারে গিয়ে, জলের চেম্বারে গিয়ে মেশে। অর্থাৎ জলটা কিন্তু জলের ঘাটতিটা হতে দেয় না, এটা কন্টিনিউয়াসলি চলে। তাহলে কি বললাম আরেকবার দেখে নাও। কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন হয়, সেই তাপ জলকে স্টিমে পরিণত করে। উচ্চ চাপে স্টিমটা গিয়ে টারবাইন কক্ষে প্রবেশ করে। টারবাইন কক্ষে রাখা টারবাইনটা প্রচণ্ড বেগে স্টিমের আঘাতে ঘোরে। টারবাইনের সঙ্গে আবার একটি জেনারেটর যুক্ত থাকে, যেটা টারবাইন ঘোরার সাথে সাথে জেনারেটর ঘোরে। এই জেনারেটরে গিয়ে কি হয়, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এবং এইভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রে কিন্তু তড়িৎ শক্তি আমরা উৎপাদন করতে পারি, অর্থাৎ কারেন্ট উৎপাদন করতে পারি। নেক্সট আমরা জেনে নেব জলবিদ্যুৎ কেন্দ্রে কি হয়। সব একই নিয়ম। ঠিক আছে, জলবিদ্যুৎ কেন্দ্রের বেলায় জলবিদ্যুৎ কেন্দ্র, এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলোই কি হয় না, এখানে দেখবে নদীর যে জল সেটাকে বড় করে বাঁধ দেওয়া হয়, উঁচু করে বাঁধ দেওয়া হয়। সেই বাঁধ থেকে তোমার স্লুইস গেটের মাধ্যমে তীব্র বেগে জলগুলোকে বার করে দেওয়া হয় এবং ঠিক জল যেখানে
বের হয় তীব্র বেগে, তার সামনে একটা টারবাইনকে ধরা হয়। টারবাইন জলের এই যে স্থিতিশক্তি, সেটা প্রচণ্ড গতিতে গিয়ে যখন টারবাইনকে আঘাত করে তখন টারবাইনটা ঘুরতে লাগে এবং টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর সেও ঘুরতে লাগে এবং জেনারেটর ঘোরার ফলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে এখানে জলের যে স্থিতিশক্তি জমেছিল, সেই স্থিতিশক্তি যেটা কিনা এক প্রকারের যান্ত্রিক শক্তি, সেটা পরবর্তীতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো। এইভাবে প্রথমত তাপবিদ্যুৎ কেন্দ্রে, তারপরে আমরা জানলাম জলবিদ্যুৎ কেন্দ্রে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে, তো চলো এবারে আমরা নেক্সট যে জেনে নেব গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনী সম্পর্কে। গৃহস্থালির বৈদ্যুতিক যে সার্কিট রয়েছে, বর্তনী রয়েছে, সেই বর্তনী সম্পর্কে আমরা আলোচনা করব। এই আলোচনাটুকুতে আমরা পাট পাট করে বিভিন্ন অংশগুলো জেনে নেব। প্রথমে আমরা জানব সুইচ। এটা খুব ইন্টারেস্টিং, মজার জায়গা। এটা মূলত একটুখানি জেনে নিলে পরীক্ষায় নম্বর যা পাবে পাবে, বাড়িতে নিজের প্র্যাকটিক্যালি বাড়িতে কারেন্টের বিভিন্ন কাজগুলো কিন্তু তুমি মোটামুটি ছোটোখাটো কারেন্টের মিস্ত্রি হয়ে যাবে। ঠিক আছে, তো ক্লাসটি মনোযোগ দিয়ে করো। দেখো, প্রথমে আমরা জেনে নেব সুইচ। তোমরা প্রত্যেকে জানো যে বাড়িতে সুইচ কি কাজে লাগে না, বর্তনীর যোগাযোগকে সুইচের মাধ্যমে আমরা সংযোগ স্থাপন করতে পারি, আবার বিচ্ছিন্নও করতে পারি, তাই তো? তাহলে সুইচ হচ্ছে সেই ব্যবস্থা যেটার মাধ্যমে আমরা গৃহ বর্তনীতে তড়িৎ প্রবাহকে বিচ্ছিন্ন করতে বা সংযোগ স্থাপন করতে ব্যবহার করি। এই সুইচ মনে রেখো এবোনাইট দিয়ে তৈরি। এবোনাইট, ঠিক আছে, এই এবোনাইট দিয়ে সুইচ তৈরি। সুইচের পেছনের দিকে লক্ষ্য করবে দুটো তামার তৈরি স্ক্রু থাকে। সেই স্ক্রুর মধ্যে একটা তোমার সুইচের পেছনের স্ক্রুর একটা লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, আর একটা বৈদ্যুতিক যে যন্ত্র, তুমি ফ্যান বলো, টিভি বলো, ফ্রিজ বলো, তার সঙ্গে যুক্ত থাকে এবং সেই বৈদ্যুতিক যন্ত্রের অপরটি নিউট্রাল তারের সঙ্গে যুক্ত থাকে। বোঝা গেল? সুইচের দুটো স্ক্রু তামার তৈরি, একটা মেন তার মানে যেটা লাইভ তার, আর একটা থাকবে বৈদ্যুতিক যন্ত্রপাতির সঙ্গে, এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির আর একটা অংশ থাকবে নিউট্রাল তারের সঙ্গে যুক্ত। এখন সুইচ তোমার 6 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার এগুলো হতে পারে, সব বিভিন্ন রকমের সুইচ আমরা দেখতে পাই। বিশেষ করে তোমরা এক মেরু সুইচ, দ্বিমেরু সুইচ, দুই মেরু বিশিষ্ট সুইচ যেগুলোকে বলি, এগুলো কিন্তু আছে। এক মেরু সুইচ যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি এই যে লাইট জ্বালাতে, ব্যবহার করি, এগুলো এক মেরু সুইচ। আর দুই মেরু বিশিষ্ট সুইচ, যেমন আমাদের বাড়ির যে মেন সুইচ রয়েছে সেটা একটা দুই মেরু বিশিষ্ট সুইচ। তারপরে তোমার সিঁড়ি দিয়ে ওঠার সময় যে সুইচ ব্যবহার করা হয় সেটাও একটা দুই মেরু বিশিষ্ট সুইচ। ঠিক আছে, নেক্সট আমরা জেনে নেব সুইচের পরেই ওখানে আমরা একটুখানি জেনে নেব সকেট। সকেট তোমরা জানো যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের যে প্লাগটা রয়েছে, সেই প্লাগের শেষ প্রান্তটি, প্লাগের যে বৈদ্যুতিক যন্ত্র তার পেছনে দেখবে, মনে করো একটি টেবিল ফ্যান, সে টেবিল ফ্যানের যে তারটা বেরিয়ে এসছে তার যে শেষ প্রান্ত, সেই প্লাগ যেটাকে আমরা বলি, সেই 2 পিন 3 পিন এগুলো প্লাগ আছে, সেইটা যার সঙ্গে যুক্ত করা হয় মানে যার মধ্যে ঢোকানো হয় সেটাই হচ্ছে সকেট। সেই সকেট 2 পিন হতে পারে, 3 পিন সকেট, 5 পিন সকেট, এগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, তো মনে রেখো সকেটের তোমার মনে করো 3 পিন একটা প্লাগ, সেই 3 পিন প্লাগের যে মোটা অংশটি, 3 পিন প্লাগ যদি এরকম তোমাদের বলি, কাল্পনিক 3 পিন প্লাগ, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এখানে একটা মোটা ছিদ্র থাকে, এখানে থাকে একটা লাইভ তার, একটা নিউট্রাল তার, আর এইটা হচ্ছে ই মিনস আর্থিং তার। তাহলে 3 পিন প্লাগের যে মোটা প্লাগটি রয়েছে, পিনটি রয়েছে, সেই 3 পিন প্লাগের মোটা পিনটি কার সঙ্গে যুক্ত? আর্থের সঙ্গে যুক্ত। এটা পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন আসে। 3 পিন প্লাগের মোটা পিনটি কার সঙ্গে যুক্ত? উত্তর আর্থিংয়ের সঙ্গে যুক্ত। আর বাকি দুটো, একটি লাইভ তার আর একটি হচ্ছে নিউট্রাল তারের সঙ্গে যুক্ত থাকে। তো যাই হোক, এরকম ছোট ছোট ইলেকট্রিক্যাল বিষয়গুলো, যন্ত্রপাতিগুলো তোমাদের একটু একটু করে জানতে হবে। সকেট, এই যে সুইচ,
এগুলো একটু একটু করে জেনে নিও। এখন একটুখানি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে তোমার বাড়িতে আমাদের যে বৈদ্যুতিক ইলেকট্রিক পোল বাড়ির বাইরে যেটা পোঁতা আছে, সেখান থেকে দেখবে দুটো অ্যালুমিনিয়াম তার বাড়িতে প্রবেশ করে, মানে নিয়ে আসা হয় কারেন্ট টানার সময়। 6 mm এর দুটো তারকে বৈদ্যুতিক মিটারের সঙ্গে কানেক্ট করা হয় বৈদ্যুতিক পোল থেকে মিটার পর্যন্ত, যার মধ্যে একটি হচ্ছে লাইভ তার, একটি নিউট্রাল তার। তোমরা জানো যেটা লাইভ তার তার বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট, আর যেটা নিউট্রাল তার তার বিভব হচ্ছে 0। তাহলে এদের বিভব পার্থক্য কত হচ্ছে? বিভব পার্থক্য 220 - 0 মানে সেই 220 ভোল্টই হচ্ছে। ওই জন্য বাড়ির গৃহ বর্তনীতে বিভব পার্থক্য বা ভোল্টেজ যেটাকে বলো, সেটা হচ্ছে তোমার 220 ভোল্ট। এই 220 ভোল্টে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো বাড়ির খুব ভালোভাবে চলে। ঠিক আছে, এখানে আরেকটু জানতে হবে যে আমাদের তোমার যে কোড, কালার কোড যেটাকে আমরা বলি, ঠিক আছে, কালার কোডিং একটুখানি শুনে নাও। আমাদের যে বৈদ্যুতিক তারগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ 3 প্রকারের তার, বারবার বলি 3টের নাম সবসময় মনে রেখো। লাইভ তার আমি লিখেই দিই, এল মানে হচ্ছে লাইভ তার, এন মানে হচ্ছে নিউট্রাল তার। নিউট্রাল তার, তোমাকে ভালো মিস্ত্রি হতে গেলে কারেন্টের এই তারগুলো কিন্তু তোমাকে জানতে হবে। লাইভ তার, নিউট্রাল তার, আর একটা হচ্ছে আর্থিং তার। আর্থিং তার, তো মনে রেখো পুরনো নিয়মকে হটিয়ে দিয়ে এখন আন্তর্জাতিক মতানুসারে এই আন্তর্জাতিক মতানুসারে লাইভ তারের রংটা হবে তোমার বাদামি রঙের, মনে থাকবে। নিউট্রাল তারের রং হবে নীল, মনে রেখো। এন নি, নিউট্রাল নীল, তাহলে জীবনে ভুল হবে না, নিউট্রাল নীল। আর বাকি থাকলো আর্থিং, এই আর্থিং তারের রং হবে হয় হলুদ আর সবুজ, ঠিক আছে। লাইভ তার বাদামি, নিউট্রাল তার নীল, আর্থিং তার হচ্ছে হলুদ বা সবুজ। এই হচ্ছে আমাদের তোমার আন্তর্জাতিক মতানুসারে কালার, ইলেকট্রিক তারের যে কালার কোডিং, তার দেখে আমরা বলে দেব যে এটা কোন তার, ঠিক আছে, এটা নিউট্রাল তার নাকি লাইভ তার নাকি আর্থিং তার, ঠিক আছে। তো যাই হোক, আমরা ইলেকট্রিক মিস্ত্রি ভবিষ্যতে হই বা না হই, কারেন্টকে অনেকেই ভয় পাও, তাই না? কারেন্ট খুব বিপজ্জনক একটা জিনিস। তোমরা সুইচের যে আলোচনা করছিলাম সেখানে আমার বলা হয়নি, সুইচ ব্যবহারের একটা সাবধানতা আছে, মনে রেখো। ভেজা হাতে কখনো সুইচ দেবে না। কোনো সুইচ কেন, কারেন্টের ইলেকট্রিক্যাল কোনো টুলস যেগুলো বাড়িতে রয়েছে, ইলেকট্রিক্যাল যে কোনো যন্ত্রপাতি বলো, সেখানে তুমি ভিজে হাতে স্পর্শ করবে না। কারেন্টকে তোমরা কেন, আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও খুব প্রচণ্ড ভয় করি। সুতরাং টুকটাক যদি বিভিন্ন জায়গাগুলো একটু জেনে রাখো, তাহলে কিন্তু বিপদকালে প্রচণ্ড রূপে তোমাকে হেল্প করবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আগেই বললাম যে মিস্ত্রি হই বা না হই, আমার মূল দরকার হচ্ছে চলতড়িৎ থেকে নম্বর কিন্তু আমাকে পেতে হবে, কারণ আমার মিশন হচ্ছে মাধ্যমিক 2026, তাই তো। তো চলো নেক্সট, আজকের ক্লাসের শেষ আলোচনা, আজকের ক্লাসের বলবো না, গোটা চলতড়িতেরই শেষ আলোচনা তোমাদের সামনে, সেটা হচ্ছে আমাদের গৃহস্থালির যে বৈদ্যুতিক বর্তনী, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীর একটি রেখাচিত্র। ওই যে বললাম না তোমরা কারেন্টের মিস্ত্রি হবে, তাই এই রেখাচিত্রটি তোমাদের জানা উচিত। এই রেখাচিত্রটি আগে একটুখানি বলে নিই, তারপরে তোমাদের ছবি দেখিয়ে বলবো, ঠিক আছে। দেখো এখানে প্রথমেই যে দুটো তার পোল থেকে দুটো 6 mm অ্যালুমিনিয়াম তার নিয়ে আসা হয়, তার মধ্যে একটি লাইভ তার, একটি নিউট্রাল তার।
লাইভ তারটা সোজাসুজি চলে আসে কোথায় না আমাদের বাড়ির যে মেন ফিউজ, সে মেন ফিউজে এসে প্রবেশ করে, সেখান থেকে সে যায় মিটারে, আর নিউট্রাল তারটা সোজা গিয়ে ঢোকে মিটারে। এখন মিটার থেকে আবার একটা আর্থিং তার কী করা হয় না, আর্থিং তামার তার মিটার থেকে সোজা মাটিতে একটা তামার দণ্ড পুঁতে দেওয়া হয়, দিয়ে তার সঙ্গে যোগ করে দেওয়া হয়, যেটাকে আমরা বলি আর্থের তার বা আর্থিং তার। এখন এই যে মিটার থেকে তোমার নিউট্রাল তার এবং লাইভ তার বের হলো, সেই দুটো তার আবার তার মধ্যে লাইভ তারটা কিন্তু আরটা তোমার ফিউজের মধ্যে দিয়ে যায়, যাকে কনজিউমার ফিউজ বলা হয়। এই কনজিউমার ফিউজের মধ্যে দিয়ে যাওয়ার পরে একটা ওখানে তোমার ডিস্ট্রিবিউশন বোর্ড রাখা থাকে। সেই ডিস্ট্রিবিউশন বোর্ডে গিয়ে সেখান থেকে পাট হয়ে আলাদা আলাদাভাবে বাড়ির বিভিন্ন যন্ত্রপাতিগুলো তোমরা জানো সমান্তরাল সমবায়ে থাকে, ব্যতিক্রম হচ্ছে যেটা ফিউজ, সেটা শ্রেণী সমবায়ে থাকে, তাই তো? ফিউজের তার শ্রেণী সমবায়ে যুক্ত থাকে বৈদ্যুতিক মেন লাইনের সঙ্গে, আর বাকি যে কোনো জিনিস, ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, এগুলো সবই সমান্তরাল সমবায়ে থাকে। তো সেখান থেকে প্রত্যেকটার সঙ্গে একটা করে লাইভ তার, নিউট্রাল তার, আর্থের তার যুক্ত থাকে এবং একটা করে সুইচ, সেই সুইচের মাধ্যমে আমরা কি করি না বর্তনীর যোগাযোগ বিচ্ছিন্ন করি আর চালু করি, বিচ্ছিন্ন করি চালু করি, এইভাবে ইলেকট্রিক সার্কিট তৈরি হয়, অর্থাৎ গৃহস্থালির বর্তনী তৈরি হয়। তো চলো আমরা একবার দেখে নিই পাশের চিত্রে কি বলেছে। দেখো চিত্রটি, মন দিয়ে চিত্রটি আগে দেখো। দেখতে পাচ্ছ? এখানে দেখো, একটুখানি জেনে নাও, এটা পরীক্ষার বিষয় নয় বলে আমি মনে করি। এখানে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন দেয় বলে আমার কোনো দিন মনে হয় না, মনে পড়ে না কোনো দিন দিয়েছে বলে। তো যাই হোক, তুমি দেখে নাও পাশের চিত্রটি। এখানে দেখো রয়েছে লাল রঙের যে তারটি তুমি দেখতে পাচ্ছ, দেখেছো? লাল রঙের যেটি, সেটা হচ্ছে লাইভ তার। ঠিক তার নিচে দেখো নীল রঙের যে তারটি রয়েছে, এন লেখা, সেটি হচ্ছে নিউট্রাল তার। আর নিচের দিকে দেখো সবুজ কালারের একটি ডটেড যে লাইনগুলো গ্রিন কালারের, সেগুলো হচ্ছে ই লেখা আছে, সেগুলো আর্থিং তার। ঠিক আছে? এখন দেখো ওপরে দেখো লাইভ তারের বিভব পার্থক্য দেওয়া আছে 220 ভোল্ট, এবং সেটি লাইভ তারটি সোজা প্রবেশ করেছে এফ, যেটা কিনা মেন ফিউজ, বাড়ির যে মেন ফিউজ, সেখানে লাইভ তারটি এসে ঢুকেছে এবং মেন ফিউজ হয়ে সে কোথায় গেছে? মিটারে। আর তার নিচের নীল তারটা লক্ষ্য করো, সে নিচের এন লেখা যেটা নিউট্রাল তার, সেটা কিন্তু সোজাসুজি ঢুকেছে মিটারে। তাহলে মিটারে কে কে এলো? লাইভ তার এলো আর নিউট্রাল তার এলো। এবার মিটার থেকে নিচের দিকে দেখো একটি তারকে মাটির তলায় কিন্তু একটি তামার কোনো দণ্ড প্রবেশ করিয়ে তার সঙ্গে যুক্ত করা আছে। দেখো ওখানে আর্থিং লেখা আছে, মিটারের তলায় যে আর্থিং লেখা আছে না, সেটাই হচ্ছে আর্থের দণ্ড এবং ওটাই হচ্ছে আর্থের কানেকশান। এবার মিটার থেকে লাইভ তারটা বেরিয়ে, লাল রঙের তারটা বেরিয়ে সোজা চলে গিয়েছে কোথায়? দেখো মেন সুইচে। মেন সুইচ, ওখানে আর্থিং, ওখানে তোমার লাইভ তার লাল রঙের তারটিও ঢুকেছে এবং নীল অর্থাৎ নিউট্রাল তারটিও ঢুকেছে, সেই সঙ্গে সবুজ অর্থাৎ আর্থিং তারও ঢুকেছে। অর্থাৎ মেন সুইচে কিন্তু লাইভ তার, আর্থিং তার, নিউট্রাল তার তিনটেই প্রবেশ করে। এই মেন সুইচের সাহায্যে আমরা গোটা বাড়ির বর্তনীর আমরা মেন এবং তোমার নিউট্রাল দুটোই কিন্তু অন অফ করতে পারি, অর্থাৎ বন্ধ করে দিতে পারি, আবার চালু করতেও পারি। তো দেখো মেন যে আমাদের লাইন, সেই লাইভ তার যেটা লাল রঙের, সেটা কিন্তু মেন সুইচ থেকে বেরিয়ে সোজা F1 বক্সের মধ্যে দিয়ে গিয়েছে, যেটাকে আমরা কি বলি? F1টা হচ্ছে মেন ফিউজ। মেন ফিউজ শুধুমাত্র কিন্তু লাইভ তারটাই মেন ফিউজের মধ্যে দিয়ে যায়। সেখান থেকে ওরা চলে গিয়েছে একটা বড় বাক্সর মধ্যে, যে বাক্সে লাইভ তার, নিউট্রাল তার এবং আর্থিং তার, অর্থাৎ লাল রঙের তার, নীল রঙের তার এবং সবুজ রঙের তার, ওরা কিন্তু তিনটেই প্রবেশ করেছে। দেখো, ঠিক আছে? তো সেই তিনটে তার যে বড় একটা বাক্সের মধ্যে প্রবেশ করলো, সেই বাক্সটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউশন বোর্ড। ঠিক আছে? কি বলবো? ডিবি মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। ছবিতে দেখো ডিবি, ডিস্ট্রিবিউশন বোর্ড। সেখান থেকে কিন্তু ওই ডিস্ট্রিবিউশন বোর্ডের মাধ্যমে
তারগুলো বাড়ির বিভিন্ন দিকে লাগানো হয়, ঠিক আছে। এবার কি হয় না, যে সুইচের মাধ্যমে 3-পিন সকেট লাইভ, নিউট্রাল এবং আর্থ তারের সঙ্গে যুক্ত থাকে। কোনো বৈদ্যুতিক যন্ত্রকে যদি আমরা সকেটে লাগিয়ে সুইচ অন করি তাহলে সেই যন্ত্রটা কিন্তু চলে, তাই তো। তো এইভাবে আমরা বাড়ির যে কোনো বৈদ্যুতিক যন্ত্রগুলোকে কিন্তু তড়িৎ সংযোগ করতে পারি এবং চালাতে পারি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গৃহস্থালির বর্তনীর একটি রেখা চিত্র। তাহলে আমরা নিশ্চয়ই পরীক্ষায় এলে যদি আসে যে একটি রেখাচিত্রের মাধ্যমে বোঝাও, তাহলে দেখিয়ে দেব, ঠিক আছে। কি এবার মনে হচ্ছে নিজেকে ছোটোখাটো একটি ইলেকট্রিক্যাল মিস্ত্রি? যাই হোক, আমরা এই আলোচনার সঙ্গেই শেষ করে দিলাম চল তড়িৎ, মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারেন্ট ইলেকট্রিসিটি শেষ হলো। জানি না তোমাদের কতটুকু আমি বোঝাতে পারলাম, তবে আমি অবশ্যই চেষ্টা করেছি তোমাদের আমার সর্বস্ব দিয়ে বোঝানো। বাকিটা তোমাদের উপর নির্ভর। তোমাদের বাড়িতে একটুখানি বইটাকে ঝালিয়ে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে। কিন্তু শুধুমাত্র ভিডিও দেখে পড়াশোনা হয় না, এগুলো তোমাকে গাইড করবে। কিন্তু আসল যেটা নিজেকে প্রিপেয়ার করতে হবে সেটা কিন্তু বাড়িতে বইগুলো ঘাঁটাঘাঁটি করো, মন দিয়ে ঘাঁটাঘাঁটি করো। যে জায়গাগুলোতে অসুবিধা হবে তখন ভিডিওগুলো দেখো, দিয়ে ক্লিয়ার করে নাও জায়গাগুলো, ঠিক আছে। আর যদি সমস্যা হয়, তোমাদের বলেছি প্রত্যেক ভিডিওতে আমি বলি, আবারও বলি, যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্স খোলা আছে, সেখানে কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেব। আর সেই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাও। আমাদের দেখতে দেখতে কিন্তু অলরেডি জুন মাস চলে এসছে। সুতরাং তোমরা জানো অগাস্টে সম্ভবত আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা, ঠিক তারপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে হচ্ছে আমাদের টেস্টের পরেই কিন্তু ফাইনাল। সুতরাং সময় খুব বেশি আর নেই, দিন কিন্তু দেখতে দেখতেই কেটে যাবে। সুতরাং আর কথা না বাড়িয়ে এবারে তোমরা তোমাদের কাজ শুরু করে দাও, ভিডিও বন্ধ করে পড়াশোনা স্টার্ট করো। সেই সঙ্গে শেষ করার আগে আরও একবার, তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। আর ডেসক্রিপশানে আমি এই ভিডিওতে দেব না, ঠিক পরের ভিডিওতে যখন চল তড়িতের যে যত রকম অঙ্ক পরীক্ষায় আসতে পারে, চল তড়িৎ থেকে যত রকমের মজার অঙ্ক বারবার মাধ্যমিক পরীক্ষায় থাকে, সমস্ত অঙ্কগুলো নিয়ে খুব শীঘ্রই আমি হাজির হচ্ছি তোমাদের সামনে, তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।